হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জ্যামিতি বা জিওমেট্রির বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব। নর্মালি ক্লাস 7-8 পর থেকে আমরা যখন জ্যামিতিকে দেখি তখন আমরা কিছু উপপাদ্য এবং কিছু সম্পাদ্যকে আমরা সাজেশন ভিত্তিকভাবে মনে রাখি বা মুখস্থ করি এবং কিছু উপপাদ্যের প্রমাণ আমরা প্রুফগুলোকে মনে রাখার চেষ্টা করি এবং আমরা 9-10 এরকম করেই কিন্তু কাটিয়ে দিই জ্যামিতিতে। কিন্তু আজকের ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা অনেক কিছু কোশ্চেন আমাদের মধ্যে আসে কিন্তু তার উত্তর খোঁজার চেষ্টা করি না বা খোঁজার প্রয়োজনও মনে করি না, বা আমাদের কেউ বলে দেয় না যে এই কোশ্চেনগুলি বা এরকম জিনিসগুলি কেন। তো আজকের ভিডিওটি ঠিক সেটি, আমাদের জিওমেট্রির স্টার্টিং বা আমাদের জ্যামিতি যখন শুরু করব তখন যে যে বিষয়গুলো আমাদেরকে অ্যাকচুয়ালি জানা উচিত সেই জিনিসগুলো জানিয়েই আমি এই চ্যাপ্টারটি শুরু করব। ধরো আমি যদি জ্যামিতির কথা বলি, যে জ্যামিতি আমরা অনেক কিছু স্টেটমেন্ট পড়েছি, আমরা যেমন জ্যামিতিতে কিছু কিছু জিনিস নাম পড়েছি, যেমন অ্যাক্সিওম, পস্টুলেট, থিওরেম, করোলারি। মানে আমরা যদি বাংলায় বলি উপপাদ্য, অনুসিদ্ধান্ত, স্বীকার্য, স্বতঃসিদ্ধ, তো এরকম অনেক কিছু নাম পড়েছি। কিন্তু বিভিন্ন প্রত্যেকটি যেগুলো আমরা সেগুলো একটি গাণিতিক স্টেটমেন্ট বা জ্যামিতিক কোনো স্টেটমেন্টকেই রিপ্রেজেন্ট করা সত্ত্বেও এই বিভিন্ন স্টেটমেন্টগুলির নাম বিভিন্ন হলো কেন, এই কোশ্চেনগুলি ফার্স্ট আমাদের মাথায় আসে। সেকেন্ড মাথায় আসে যে এই কোশ্চেনগুলি মানে কোনটি স্বীকার্য হবে বা কোনটি অ্যাক্সিওম হবে, কোনটি পস্টুলেট হবে এবং কোনটি থিওরেম হবে, কোনটি করোলারি হবে, এইগুলি বিচার কে করলো বা কিভাবে এই জিনিসগুলো আমরা বুঝবো যে কোনগুলি এই জিনিসগুলি হবে, তার সাধারণ একটি কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকা দরকার। থার্ডলি যে আমাদের এর হিস্ট্রিটাও জানা দরকার, যে জিওমেট্রি কীভাবে এলো, কীভাবে ডেভেলপ হলো, আর কেন ইউক্লিডকেই কেন জিওমেট্রির জনক বলা হয়। কারণ আমরা যদি জিওমেট্রির ইতিহাস দেখি, আমরা যদি জ্যামিতির ইতিহাসকে লক্ষ্য করি, যে ইউক্লিড 325 খ্রিস্টপূর্বাব্দে আনুমানিক জন্ম। তো কিন্তু তার আগে যদি আমরা ভারতের কথাও ভাবি, আমরা সিন্ধু সভ্যতা, আমাদের সিন্ধু সভ্যতার ক্ষেত্রে যদি বিচার করে দেখি যে সিন্ধু সভ্যতা আমরা 3300 খ্রিস্টপূর্বাব্দের ঘটনা, সেখানেও আমরা যখন তার সভ্যতার যখন আমরা নিদর্শন খুঁজে পাই, সেখানে দেখেছি তাদের যথেষ্ট জ্যামিতিক ধারণা ছিল। জ্যামিতিক ধারণা ছিল কী হিসাবে বলতে পারি, তাদের ঘর বানানো বা তাদের রাস্তাঘাট বা জল নিকাশি ব্যবস্থা, এ সব কিছুর একটি সুন্দরভাবে তৈরি করেছিল। তার মানে তার অর্থ হচ্ছে তাদের মধ্যে একটি জ্যামিতিক কনসেপ্ট ছিল, তাই না? একই রকমভাবে যে তারও অনেক পূর্বে যাই, আমরা যদি মিশরীয় সভ্যতার কথা ভেবে দেখি তাহলে পিরামিডের কথা বলতে হয়। তো ইউক্লিড তো 325 খ্রিস্টপূর্বাব্দে যার জন্ম, তাকে জিওমেট্রির জনক বলা হচ্ছে। কিন্তু তার বহু বছর, কিছু হাজার সাল পূর্বে মিশরীয়রা যে পিরামিড আবিষ্কার করলো, তারও তো কনসেপ্ট সেই জিওমেট্রির কনসেপ্টের উপর বেস করেই। তাহলে জিওমেট্রি তো ছিল, কিন্তু তাকে ইউক্লিডকে আমরা জিওমেট্রিক জনক বলা হয়ে থাকে। কিন্তু কেন? আবার যদি এটাও ভেবে দেখি, দেখো আমাদের ইউক্লিড জন্মের বহুত পূর্বে থেলস বা পিথাগোরাস, যিনি আমাদের একটি পিথাগোরাসের উপপাদ্য, আমরা প্রত্যেকে পিথাগোরাসের উপপাদ্য কিন্তু ভালো করে মুখস্থ করি, কারণ এটি আমাদের ত্রিকোণমিতিতে প্রয়োজন হয়, এটি আমাদের জ্যামিতির বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ হয়ে থাকে। তো আমরা পিথাগোরাসের সূত্রকেও প্রয়োগ করে থাকি। এবার পিথাগোরাসের জন্ম হয়েছে 560 খ্রিস্টপূর্বাব্দে আনুমানিক। তো ইউক্লিডের জন্মের অনেক পূর্বে, তো তার সত্ত্বেও ইউক্লিডকে আমরা জিওমেট্রির জনক বলি। তার কারণ হচ্ছে যে ইউক্লিড কী করলো, সেই সময় ততদিন পর্যন্ত কিন্তু জিওমেট্রির কোনো সেপারেট কোনো অধ্যায় ছিল না, জিওমেট্রির সেপারেট কোনো টেক্সট বুক ছিল না, বা কোনো রকম চ্যাপ্টার ওয়াইজ সাজানো কোনো বই ছিল না বলতে পারি আমরা। তো তিনি কি করলেন, তিনি একজন প্রফেসর, গ্রিক একটি ম্যাথামেটিশিয়ান প্রফেসর বলতে পারো। তো তিনি কি করলেন, চারিদিকে যে যত ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্যগুলি ছিল সেই তথ্যগুলিকে সামারাইজড করলেন, এবং সামারাইজড করে তিনি একটি গ্রন্থ লিখলেন, দ্য এলিমেন্ট বলে, যেটি এখন আমাদের জিওমেট্রির মানে মাস্টার বুক বলতে পারি বা মাদার বুক বলতে পারি, ঠিক আছে? তো এলিমেন্ট কবে 280 খ্রিস্টপূর্বাব্দে তিনি এলিমেন্ট বইটি 13টি চ্যাপ্টারে ডিভাইড করলেন এবং সুন্দর করে চারিদিকে যত জ্যামিতিক ছড়িয়ে থাকা তথ্যগুলি ছিল সেগুলি সামারাইজড করলেন, এবং তিনি একটি অধ্যায়ের একটি সৃষ্টি করলেন, যেটিকে আমরা জিওমেট্রি বলে থাকি। তো জিওমেট্রি নামটা প্রথমে, এবার নামের কথায় আসি। তিনি তো আমি এটা বুঝলাম যে ইউক্লিড একটি গ্রন্থ লিখলেন এবং তারপরে একটি জিওমেট্রি চ্যাপ্টারের অধ্যায় শুরু হলো, একটি সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা জ্যামিতিক জিনিসপত্রের একটি সংমিশ্রণ ঘটলো বা এক জায়গায় জোট হলো। আর তিনি কি করলেন,
আর তিনি আরেকটি খুব বিশেষ একটি কাজ করলেন, তিনি প্রত্যেকটি শেপের ডেফিনেশনও দিলেন তার বইয়ে। তিনি পয়েন্টের ডেফিনেশন দিলেন, তিনি লাইনের ডেফিনেশন দিলেন, তিনি একটি প্লেনের ডেফিনেশন কেমন হবে সেগুলিও দিলেন তার সেই বইয়ে। ঠিক আছে, সেই বিষয়গুলো আমরা আলোচনা একটু পরে করব। এবার আসছি যে ব্যাপারগুলো, যে এবার আসছি জিওমেট্রির নাম কিভাবে এলো। জিওমেট্রি তার মধ্যে যে এই জিও কথাটি গ্রিক ওয়ার্ড থেকে এসেছে, যে মানে পুরোটি গ্রিক ওয়ার্ড থেকে এসেছে, জিও এবং মেট্রন থেকে। তো জিও কথার অর্থ ভূমি বা পৃথিবী বলতে পারি, পৃথিবী বা ভূ বলতে পারি। আর মেট্রন কথা হচ্ছে মেজারমেন্ট, অর্থাৎ পৃথিবীর মেজারমেন্ট। অ্যাকচুয়ালি পৃথিবীর মেজারমেন্ট নয়, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে কৃষিভিত্তিক সেই পুরনো সময়ে জমিকে মেজার করার জন্য যে তথ্য আমরা ইউজ করতাম তাকে অ্যাকচুয়ালি জ্যামিতি বলা হতো বা জিওমেট্রি বলা হতো। মানে আমরা জিওমেট্রির থ্রুতে পূর্বে আমরা শুধু জমির পরিমাপ করতে বা আমাদের যে কৃষিভিত্তিক হওয়ার জন্য আমরা জমি পরিমাপ করতে বা কত, আমরা যেমন দেখি না আজকের ডেটে যেমন জমি পরিমাপ করে কত স্কোয়ার ফুট, কত স্কোয়ার মিটার, ঠিক সেই সব জিনিসগুলো দেখার জন্য বা পরিমাপ করার জন্য অ্যাকচুয়ালি জিওমেট্রির কিন্তু আবিষ্কার। তো সেই নাম থেকে মানে তার উপর বেস করেই এই জিওমেট্রি কথাটি কিন্তু এসেছে। ঠিক আছে, তো নামের ব্যাপারটা বুঝলাম, আমরা ইউক্লিডের ব্যাপারটা বুঝলাম যে এলিমেন্টস গ্রন্থে তিনি 13টি চ্যাপ্টারে জ্যামিতিকে সামারাইজ করেছেন, আর তারপরে তাকে আমরা জিওমেট্রির জনকও বলে থাকি। এবার আসছে যে অ্যাক্সিওম, পস্টুলেট, থিওরেম, করোলারি, এগুলোকে আমরা মানে অনুসিদ্ধান্ত কোনটিকে আমরা কি বলবো, এটি বুঝতে গেলে প্রথমে কিছু জিনিসের কনসেপ্ট ক্লিয়ার করা উচিত। যে আমি কোনো একটি কিছু বললাম তোমাকে, মানে কোনো কিছু বলা, যেটা আমি বলবো তোমাকে, সেই সেটি স্টেটমেন্ট হবে না সেন্টেন্স হবে, তার উপর ডিপেন্ড করবে। স্টেটমেন্ট অ্যান্ড সেন্টেন্স দুটি ভালো করে বোঝার চেষ্টা করো। সেন্টেন্স এবং স্টেটমেন্ট ভালো করে বোঝার চেষ্টা করো যে স্টেটমেন্ট আর সেন্টেন্স কী, প্রথমে এটা বোঝার চেষ্টা করো। কোনো কিছু তোমাকে বললাম, যে ধরো আমি বললাম ত্রিভুজের অন্তর্বর্তী কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি, এটা তোমাকে বললাম আমি, এটি কিন্তু একটি কথা বললাম। এবার তুমি এটি প্রমাণ করতে পারো এবং তুমি জানো, প্রমাণ করে দেখেছো, হ্যাঁ ত্রিভুজের অন্তর্বর্তী কোণগুলি তিনটির সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। মানে আমি একটি কথা বললাম, সেটি তুমি প্রমাণ করতে পারো, এবং সে প্রমাণ করার পর আইদার আমার এই স্টেটমেন্টটি সত্য হতে পারে মিথ্যে হতে পারে। আমি ধরো বললাম যে পৃথিবী সূর্যের দিকে ঘুরছে, ঠিক আছে, পৃথিবী সূর্যের দিকে ঘুরছে, কথাটি আমি তোমাকে বলে দিলাম। এবার এটি সত্য না মিথ্যে, এই স্টেটমেন্টটি বা এই সেন্টেন্সটি সত্য না মিথ্যে তুমি বিচার করতে পারো, কিছুর পরিপ্রেক্ষিতে বিচার করতে পারো। তোমার কাছে দেওয়া থাকা কিছু তথ্যের উপর বেস করে তুমি প্রমাণ করে দিতে পারো আমার স্টেটমেন্টটি সত্য না মিথ্যে। এবার এই যে একটি কথা, ধরো আমি আরেকটি স্টেটমেন্ট বললাম, x+5 > 15। এবার এই যে কথাটি বললাম যে এক্স এর এমন কোনো ভ্যালু, রিয়েল ভ্যালু বের করো যার জন্য x+5 মানে ইন্টিজার, এক্সও যদি ইন্টিজার হয় তাহলে বলো x+5 > 15 হবে, আমি বলে দিলাম। এবার দেখো ভেবেচিন্তে দেখো যে এক্স এর ভ্যালু যখন আমি 0, 1, 2, 3 পুট করছি, তখন কিন্তু এটি এক্স এর থেকে বড় হচ্ছে না, 15 থেকে বড় হচ্ছে না। আবার যদি এটি আমি 10-এর থেকে বেশি করি, 10, 11, 12, 13, 14 করি, তাহলে কিন্তু এই অংশটি এর থেকে বেশি হচ্ছে। মানে আমার স্টেটমেন্টটি কিন্তু ভুল আছে। মানে আমি যখন এই প্রথম ক্ষেত্রে যদি আমি এইটিকে তুলে দিই, এই কথাটি বলে থাকি, তাহলে x+5 15 থেকে বড়, এরকম যদি কিছু তথ্য বলে দিয়ে থাকি, সেটা কিন্তু প্রমাণ করে দেখতে পেলাম যে এক্সের বিভিন্ন ভ্যালুর জন্য কখনো বড় হচ্ছে কখনো ছোট হচ্ছে। মানে এটি সত্য না মিথ্যে আমি যাচাই করতে পারছে না, তাহলে এটি কিন্তু একটি সেন্টেন্স, ঠিক আছে। কিন্তু যখন আমি এটিকে বিচার করতে পারবো এটি একটি সেন্টেন্স কিনা, এখানে ধরো আমি বলে দিলাম এখানে এক্স এর ভ্যালু x > 10 বলে দিলাম, আমি বলে দিলাম যে এক্ষেত্রে x > 10, 10-এর থেকে বেশি হলে, 10-এর থেকে বেশি হলে এইটি সত্যটি প্রযোজ্য হবে, x > 10, ঠিক আছে। ধরো এক্সে যদি 10 হয়ে যায়, 10 হলে 10 + 15 মানে 15 ইকুয়াল, কিন্তু 10-এর থেকে বড় হয় x, 10 থেকে যদি বড় হয় তাহলে এই শব্দটি কিন্তু প্রযোজ্য হবে। তাহলে এই ক্ষেত্রে আমি যদি এই স্টেটমেন্টটা দিয়ে থাকি যে এক্স এর ভ্যালু যেখানে 10-এর থেকে বড় সেখানে x+5 > 15, তাহলে এই স্টেটমেন্টটি যে সত্য সেটি প্রমাণ করতে পারবো। বা আমি বলতে পারলাম যে এটি <10। তুমি এটি দেখে বলবে যে না, এই যে তুমি স্টেটমেন্টটা দিচ্ছ এটি ভুল স্টেটমেন্ট। মানে কোনো একটি সেন্টেন্স ভুল বা সঠিক তুমি যদি নির্ণয় করতে পারো কিছুর বেসে উপর ভিত্তি করে, কিছু সত্য
জানা কিছু তথ্যের উপর বেস করে তুমি বলতে পারো, তাহলে সেই সেন্টেন্সকে আমরা বলবো স্টেটমেন্ট। তাহলে এতক্ষণ ধরে আমরা কি বললাম, আমরা স্টেটমেন্ট কাকে বলবো বা তার ডেফিনেশন কি সেটা বোঝার চেষ্টা করলাম। যে স্টেটমেন্টের ডেফিনেশন কি, এ সেন্টেন্স হুইচ ক্যান বি জাজ টু ট্রু অর ফলস ইন কল স্টেটমেন্ট। কি বলছে, এ সেন্টেন্স হুইচ ক্যান বি জাজ টু ট্রু অর ফলস ইজ কল স্টেটমেন্ট। মানে কোনো একটি সেন্টেন্সকে ট্রু এবং ফলস যদি আমরা জাজ করতে পারি তখন তাকে আমরা স্টেটমেন্ট বলবো। এবার তারা গণিতজ্ঞরা একটা জিনিস ফিল করলেন যে কিছু কিছু তথ্যকে আমরা প্রমাণ ছাড়াই মেনে নিতে হবে। যেমন ধরো আমি বললাম যে রাম শ্যামের সমান নম্বর পেয়েছে, রাম শ্যামের সমান পরীক্ষাতে নম্বর পেয়েছে, ঠিক আছে। এবার বলে দিলাম রাম পরীক্ষায় 80 নম্বর পেয়েছে, ঠিক আছে। রহিম আরেকটি ছেলে, বললাম সে শ্যামের সমান নম্বর পেয়েছে, আমি কি তথ্য দিলাম যে রাম এবং শ্যাম উভয়ে কোনো একটি পরীক্ষায় সমান নম্বর পেয়েছে, ঠিক আছে। এবার আমি আবারও বললাম রহিম শ্যামের সমান নম্বর পেয়েছে। লক্ষ্য করে দেখছি রাম এবং শ্যাম যদি সমান নম্বর পেয়ে থাকে, তাহলে রাম যদি 80 পেয়ে থাকে তো শ্যামও 80 পেয়ে থাকবে, এবং শ্যাম যদি 80 পেয়ে থাকে শ্যাম রহিমের সঙ্গে সমান, মানে রহিম যে নম্বর পেয়েছে শ্যামও সে নম্বর পেয়েছে, মানে রহিমও এখন 80 নম্বর পেয়ে থাকবে। তাহলে আমি বলতে পারি রহিম ইজ ইকুয়াল টু রাম বা রহিমের নাম্বার ইজ ইকুয়াল টু রামের নাম্বার। তাহলে এই যে আমরা ধরে নিচ্ছি যে এটির সঙ্গে এটি ইকুয়াল, তাই এটির সঙ্গে এটিও ইকুয়াল হয়ে গেল, এই যে জিনিসটি কনসেপ্টটা করলাম এমনি ধরে নিলাম। এর জন্য আমাকে জিজ্ঞেস করলো না তো প্রুফ দাও একটি, কেন জিজ্ঞেস করলো না, কারণ ইউক্লিড তার গ্রন্থে কিছু অ্যাক্সিউমস লিখে গেছে, কিছু স্বতঃস্বীকার্য লিখে গেছে বা কিছু স্বীকার্য দিয়ে গেছে, অ্যাক্সিউম এবং পস্টুলেট দিয়ে গেছে, যেখানে তিনি বলেছেন যে এই যে তথ্যগুলি আমি দিলাম সেটি উইদাউট প্রুফ, মানে এটি প্রমাণ করা দরকার নেই, এটি চিরন্তন সত্য। এগুলি প্রমাণ করা দরকার নেই, এটি সত্য, এটি সবসময়ের জন্য সত্য। এবং এই সত্যকে তুমি বেস করে, এই সত্যকে তুমি আপেক্ষিক ধরে তুমি বাকি জিনিসগুলো প্রমাণ করতে পারো। আর অ্যাক্সিউম পস্টুলেটের কাজই হচ্ছে একটি তোমাকে বেস তৈরি করে দেওয়া। যেমন ধরো আমি বললাম যে রাম তোমার ক্লাসে লম্বা ছেলে, এবার লম্বার তোমাকে ডেফিনেশন কি, তুমি লম্বা যদি বলে না দাও যে আমি লম্বা বলছি যে 5.5 ফুটের ওপর বেশি যারা ছাত্র তারাই লম্বা, তার নিচে যারা তারা বেটে, এই যদি আমি ডেফিনেশন তোমাকে ফিক্স না করি, একটি জায়গায় ফিক্স না করি, তাহলে কেন এই জিনিসগুলো তো আপেক্ষিক, তাহলে এই জিনিসটি আপেক্ষিক হওয়ার জন্য তোমাকে একটা জিনিস ফিক্স করতে হবে। আর আমাদের জ্যামিতিতে বা ম্যাথামেটিক্সে কিছু অ্যাক্সিউম এবং পস্টুলেটস ফিক্স করে দেওয়া হলো, যেগুলি সত্য বিবৃতি হিসাবে, যেগুলিকে তোমাকে প্রুফ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু তাদেরকে ইউজ করে তুমি অন্য জিনিসগুলিকে প্রুফ করতে পারো বা প্রমাণ করতে পারো। এবার আসছি অ্যাক্সিউমের তার ডেফিনেশন কি বলছে। অ্যাক্সিউমের ডেফিনেশন বলছে অ্যান অ্যাক্সিউম ইজ এ স্টেটমেন্ট দ্যাট এভরিওয়ান বিলিভস ইজ ট্রু। মানে অ্যাক্সিউম হচ্ছে এমন একটি স্টেটমেন্ট যেটি প্রত্যেকে ধরে নিয়েছে বা বিশ্বাস করে নিয়েছে এটি সত্য, অ্যান্ড ডু নট নিড টু বি প্রুভ, এবং এর কোনো প্রমাণের প্রয়োজন নেই। ভালো করে বোঝার চেষ্টা করো অ্যাক্সিউম আনার পিছনে রিজন কি। রিজন হচ্ছে একে আমরা বেস ধরে আমরা বাকি কিছুকে প্রমাণ করার চেষ্টা করব, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কি, আমরা ডেফিনেশন থেকে বুঝলাম যে এই অ্যাক্সিউম যেগুলি দেওয়া আছে, আমাকে ইউক্লিড দিয়েছে যেসব অ্যাক্সিউমগুলি, সেগুলো প্রুভ করার কোনোরূপ দরকার নেই। অ্যাক্সিউমের ডেফিনেশনই বলছে এরকম যে অ্যান অ্যাক্সিউম ইজ এ স্টেটমেন্ট দ্যাট এভরিওয়ান বিলিভস ইজ ট্রু, প্রত্যেকেই বিশ্বাস করে এটি ট্রু। আজকে যদি বলি আমি সূর্য পূর্ব দিক থেকে ওঠে, তুমি বিশ্বাস করতে বাধ্য, তুমি করবেই বিশ্বাস, তোমাকে বলবে না প্রমাণ করে দেখা, বলবে না, কারণ এটি অলরেডি প্রুভড, সবাই এটি মেনে নিয়েছে। ঠিক একই রকমভাবে অ্যাক্সিউম হচ্ছে এমন কিছু স্টেটমেন্ট যেগুলি অলরেডি প্রুভড এবং প্রত্যেকে বিলিভ করে, ঠিক আছে। এবার পস্টুলেট কি, পস্টুলেটের যদি ডেফিনেশন ধরো, অ্যাক্সিউম আর পস্টুলেট ব্যাপার দুটি সেম বা দুটি যমজ ভাই বলতে পারো। ব্যাপার হচ্ছে যে যেসব এই যে অ্যাক্সিউমস আমরা গণিতের বিভিন্ন শাখায় ইউজ করতে পারি, আর পস্টুলেট কি বলছে যে যে বিবৃতিগুলি, মানে যে যে সত্য বিচারগুলি, মানে সত্য ধারণাগুলি আমরা শুধুমাত্র জিওমেট্রিতে ইউজ করি, সেগুলোকে পস্টুলেট বলবো। মানে গাণিতিক স্টেটমেন্ট, প্রত্যেকটা অ্যাক্সিউম তো গাণিতিক স্টেটমেন্ট, পস্টুলেটও গাণিতিক স্টেটমেন্ট, কিন্তু পস্টুলেট কি শুধুমাত্র আমরা জিওমেট্রিতে ইউজ করবো। তার ডেফিনেশন বলছে যদি জিওমেট্রিতে কোনো অ্যাক্সিউম ইউজ হয়ে থাকে তাহলে সেটিকে পস্টুলেট বলবো। তা আলটিমেটলি ব্যাপারটা আজকের ডেটে দুটি সেম, অ্যাক্সিউম পস্টুলেটের একই ডেফিনেশন, একই জিনিস, যেগুলিকে প্রুফ করার কোনোরূপ প্রয়োজন নেই, যেগুলি অলরেডি
প্রুভড এবং প্রত্যেকে বিশ্বাস করে এই বিবৃতিগুলি বা এই গাণিতিক স্টেটমেন্টগুলি সত্য। এবার আসছি থিওরেম এবং কোরোলারি। তো আমরা স্টেটমেন্টের অ্যাক্সিওম, পস্টুলেট এবং থিওরেমের ডেফিনেশন দিয়ে প্রথমে স্টার্ট করি। ডেফিনেশনটা ক্লিয়ার হয়ে গেলে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ডেফিনেশন কি বলছে যে এ থিওরেম ইজ এ স্টেটমেন্ট। আমরা প্রত্যেকটি অ্যাক্সিওম বলো, পস্টুলেট বলো, থিওরেম বলো, কোরোলারি বলো, প্রত্যেকটি হচ্ছে গাণিতিক স্টেটমেন্ট। অ্যাক্সিওম পস্টুলেটের ক্ষেত্রে এর প্রমাণ করার কোনো রূপ প্রয়োজন নেই, অলরেডি প্রুভ, প্রত্যেকে বিশ্বাস করে এই যে স্টেটমেন্টগুলি সেগুলি সত্য। কী কী স্টেটমেন্ট সত্য সেটি আমরা ইউক্লিড জিওমেট্রি থেকে জানতে পারি এবং সেটি আমরা আলোচনা করব। এবার থিওরেম কি বলছে? থিওরেম হচ্ছে এমন কিছু স্টেটমেন্ট যেগুলিকে আমাকে প্রমাণ করতে হবে পস্টুলেট বা অ্যাক্সিওমের সাহায্য নিয়ে। ডেফিনেশন কি বললো? যে থিওরেম ইজ এ স্টেটমেন্ট দ্যাট হ্যাজ বিন প্রুভেন টু বি ট্রু বেসড অন অ্যাক্সিওম অর পস্টুলেটস। মানে থিওরেম বা উপপাদ্য হবে সেই সব গাণিতিক বিবৃতিগুলি যেগুলো আমরা অ্যাক্সিওম এবং পস্টুলেটের থ্রু প্রমাণ করতে পারি। তাহলে কোরোলারি কি? কোরোলারি হচ্ছে সেম স্টেটমেন্ট, সেম। আমরা থিওরেম যেমন প্রমাণ করতে পারছিলাম পস্টুলেট আর অ্যাক্সিওমের উপর বেস করে, নির্ভর করে, কোরোলারি আমরা যদি প্রমাণ করতে পারি যে কোনো একটি গাণিতিক বিবৃতি, কোনো একটি গাণিতিক স্টেটমেন্ট যদি আমরা কোনো থিওরেম, প্রুভড থিওরেম, কোনো প্রমাণিত থিওরেম থেকে যদি আমি কোনো গাণিতিক স্টেটমেন্টকে প্রমাণ করতে পারি, তাহলে সেই স্টেটমেন্টকে বলবো আমরা কোরোলারি বা অনুসিদ্ধান্ত। তাহলে প্রথমে এলো কি? যে স্টেটমেন্ট দু রকম প্রকৃতির হতে পারে। এক, যেটি অলরেডি প্রুভড, যেটি আমরা প্রত্যেকে ধরে নিচ্ছি সত্য, সেই রকম স্টেটমেন্টকে বলবো আমরা অ্যাক্সিওম বা পস্টুলেটস। ঠিক আছে? এবার এর উপর বেস করে, এই পস্টুলেট বা অ্যাক্সিওমের উপর বেস করে আমরা যে সমস্ত গাণিতিক বা জ্যামিতিক কিছু বিবৃতি, গাণিতিক বিবৃতিগুলিকে বা গাণিতিক স্টেটমেন্ট বা জ্যামিতিক স্টেটমেন্টকে আমরা প্রমাণ করতে পারি, তাদেরকে বলবো থিওরেম। আর যেসব প্রুভড থিওরেম বা প্রমাণ করা থিওরেমের উপর বেস করে কিছু গাণিতিক বিবৃতিকে আমরা প্রমাণ করতে পারবো বা বের করতে পারবো, সেই সব গাণিতিক বিবৃতিকে বলবো আমরা কোরোলারি বা অনুসিদ্ধান্ত। তাহলে সর্বপ্রথমে আমরা স্টেটমেন্টে যে চারটি ধরন বা আমাদের পড়তে হয়, এইসব বিভিন্ন জিনিসগুলো কনফিউজ হয়ে যায়। অ্যাক্সিওম কি, পস্টুলেট কি, থিওরেম কি, অনুসিদ্ধান্ত কি বা কোরোলারি কি, সেই বিষয়ে প্রথমে আমি আমার কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করলাম। এবার আসছি যে ইউক্লিডের 7টি অ্যাক্সিওমস, মানে কি কি অ্যাক্সিওমস ইউক্লিড বলেছে আমাদেরকে, যেটি আমরা কোন কোন জায়গায় কাজে লাগাই আমরা সেটা বোঝার চেষ্টা করব বা ভালো করে ক্লিয়ার করার চেষ্টা করব। ইউক্লিডের প্রথম অ্যাক্সিওম কি বলছে, প্রথম বোঝার চেষ্টা করি। যে থিংস আর ইকুয়াল টু দ্য ওয়ান অ্যানাদার। ভালো করে বোঝার চেষ্টা করি। যে দেখো, যদি ধরি তোমাকে আমি বলে দিই যে আমি যে নম্বর পেয়েছি বা রাহুল একটি পরীক্ষায় একটি সাবজেক্টে যে নম্বর পেয়েছে, শ্যামও সেই নম্বরই পেয়েছে সেই পরীক্ষায়। ঠিক আছে? রাহুল এবং শ্যাম দুজনই সমান নম্বর পেয়েছে। আবার আমি এটাই বলছি, রাহুল এবং রহিমও সেই পরীক্ষাতে সেম নম্বর পেয়েছে। অর্থাৎ রাহুল ইজ ইকুয়াল টু শ্যাম, মানে দুজনেই একটি পরীক্ষাতে সেম নম্বর পেয়েছে। আবার রাহুল রহিমের সঙ্গেও সেম নম্বর পেয়েছে। অর্থাৎ আমি রাহুল দেখছি যে শ্যামের সঙ্গেও সমান, রাহুল দেখছি রহিমের সঙ্গেও সমান, এবং তাহলে আমি বলতেই পারি যে শ্যামের নাম্বার এবং রহিমের নাম্বার কিন্তু সেম। কারণ আমরা যদি বলতে পারি যে রাহুলের নাম্বার এবং শ্যামের নাম্বার সেম, এবং রাহুলের নাম্বার রহিমের নাম্বারও সেম, এবার রাহুল যে নাম্বারটি পেয়েছে সেটা যদি আমি জানতে পারি, তাহলে আমরা বলতেই পারি যে এটির সঙ্গে যদি এটি সমান হয়, এটির সঙ্গে যদি এটি সমান হয়, তাহলে এটির সঙ্গে এটিও সমান। এখানে তো কোনো ডাউট নেই। তার অর্থ হচ্ছে তিনজনই সমান নম্বর পেয়েছে। এই ইকুয়েশন থেকে বুঝতে পারছি, তাহলে একে অপরের সঙ্গে সমান হয়ে গেল। অথবা যদি আমি এটি বলি, তোমার কাছে 5 টাকা আছে, তোমার বন্ধুর কাছেও সেম সংখ্যক টাকা আছে, এবং তোমার আরেকটি বন্ধুর কাছে সেম সংখ্যক টাকা আছে, তাহলে তুমি বলতে পারো প্রত্যেকের কাছে সেম সংখ্যক টাকা আছে, তাহলে তুমি বলতে পারো তোমার সঙ্গে একটি বন্ধুর সঙ্গে কম্পেয়ার করো বা আরেকটি বন্ধুর সঙ্গে কম্পেয়ার করো, সেম ব্যাপারই হয়ে গেল। তুমি তিনজনের মধ্যে যদি কম্পেয়ার করো, প্রত্যেকের সঙ্গে প্রত্যেক কিন্তু ম্যাচ করছে, কারণ তোমরা একে অপরের সেম অর্থই তোমাদের কাছে আছে। লক্ষ্য করে দেখো, ধরে নিলাম আমি, এবার ধরি এ বি, এর সঙ্গে এ ইজ ইকুয়াল টু বি।
ঠিক আছে, এ ইজ ইকুয়াল টু বি। আবার বি ইজ ইকুয়াল টু যদি সি হয়, বি ইজ ইকুয়াল টু যদি সি হয়, আমরা লিখি কি এ ইজ ইকুয়াল টু সি। আমরা গাণিতিকভাবে কিন্তু এরকমভাবে বিবৃতি দিয়ে থাকি, তাই না? তো এটির অর্থ হচ্ছে যে আমরা কী করে বের করলাম, আমরা এই অ্যাক্সিওমের ওপর বেস করে ফেললাম। আমরা কোনো রকম জায়গায়, কোনো একটি জায়গায় যদি এরকম কোনো কোশ্চেন আসে, এরকম যদি কোশ্চেন আসে, আমরা ইজিলি এইভাবে বলে দিই যে আচ্ছা এ এর সঙ্গে বি সমান, বি এর সঙ্গে সি সমান, তাহলে অবভিয়াসলি এর সঙ্গে সি সমান। আমরা ইজিলি বলে দিই কার উপর বেস করে, এই অ্যাক্সিওমসের উপর বেস করে। এবার এই দেখো, এই অ্যাক্সিওমটি আমি জিওমেট্রিতে ইউজ করতে পারি, আমি এটি অ্যালজেব্রাতেও ইউজ করতে পারি, আমি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি, ঠিক আছে? তো এই কারণে এটিকে অ্যাক্সিওম বলা হয়, কারণ এটি ম্যাথামেটিক্যাল একটি স্টেটমেন্ট যেটিকে আমরা সত্য বলে প্রমাণ করে নিচ্ছি। আমরা যে কোনো জায়গাতে এখানে আমরা ইউজ করতে পারবো, কিন্তু পস্টুলেটের ক্ষেত্রে কি শুধুমাত্র আমরা জিওমেট্রির ক্ষেত্রে সেটি ইউজ করে থাকি, ঠিক আছে? আমরা সেকেন্ড কি বলছে, সেকেন্ড অ্যাক্সিওমটা দেখি। সেকেন্ড অ্যাক্সিওমটা কি বলছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। সেকেন্ড অ্যাক্সিওমটি বলছে দেখো, যে ইফ ইকুয়াল আর অ্যাডেড টু ইকুয়ালস দ্য হোল ইজ ইকুয়াল। ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো আমি বলছি যে এ ইজ ইকুয়াল টু বি, এটি সত্য, আবার সি ইজ ইকুয়াল টু ডি, এটিও সত্য। দুটি স্টেটমেন্ট আমাকে দেওয়া আছে, ঠিক আছে? এর সঙ্গে বি সমান এবং সি এর সঙ্গে ডি সমান, মানে দুটি সমান। এবার আমরা যদি যোগ করি তাহলে এ প্লাস সি ইজ ইকুয়াল টু বি প্লাস ডি। আমরা তাদের যে যোগ ফল পেলাম সেটিও যে সমান, সেটি আমরা এখান থেকে বিবেচনা করতে পারি। আমরা তো এটি যে আমরা করি সমান ক্ষেত্রে, আমরা যখন যোগ করি দুটি, এটি সমান এটি সমান এটি, আমরা যদি যোগ করি, আমরা বাম পক্ষগুলি যোগ করি, সমান সমান ডান পক্ষ যোগ করি, এবং পাই কি দেখো হোল ইজ ইকুয়াল। এদের যে টোটাল করে যে হোল পেলাম এবং এদের যে টোটাল করে যে সম্পূর্ণ মান পেলাম, পুরো মান পেলাম, হোল মান পেলাম, হোল ভ্যালু পেলাম, সেটি কিন্তু সেম বোঝাতে চেষ্টা করছে। বা আমরা যদি এটিকে আমরা খুব নর্মাল, মানে এত জটিলভাবে না দেখে, 2 ইজ ইকুয়াল টু 2, কোনো ডাউট আছে? 2 2 এর সঙ্গে সমান, কোনো ডাউট নেই, ঠিক আছে? কি বলছে, ইকুয়াল আর অ্যাডেড টু ইকুয়াল। যদি ইকুয়ালের সঙ্গে ইকুয়াল অ্যাড করে, এবারে 5-এর সঙ্গে আমি 5 অ্যাড করে দিচ্ছি, 5 এবং 5ও ইকুয়াল। এটিও যেমন 2-এর সঙ্গে 2 ইকুয়াল, 5-এর সঙ্গে 5ও ইকুয়াল। আমরা উভয় পক্ষে যদি যোগ করে দিই তাহলে 7 ইজ ইকুয়াল টু 7, তাহলে হোল ইজ ইকুয়াল। মানে যদি ইকুয়ালের সঙ্গে তুমি যদি ইকুয়াল যোগ করো তাহলে যে টোটালটি পাবে সেটিও ইকুয়ালই পাবে। কোনো ডাউট নেই বোঝাতে, এই বিষয়ে কোনো রকম নেই। যদি সমানের সঙ্গে যদি সমান যোগ করো, সমান যোগ করো, টোটাল যেটি পাবে সেটিও কিন্তু তুমি সমানই পাবে, ঠিক আছে? এবার নেক্সট কি বলছে, নেক্সট অ্যাক্সিওম কি বলছে, থার্ড অ্যাক্সিওম, যদি ইফ ইকুয়াল আর সাবট্রাক্টেড ফ্রম ইকুয়াল দ্য রিমাইন্ডার আর ইকুয়াল, সেম থিং। এখানে অ্যাডের জায়গায় সাবট্রাক্টেড বলে দিয়েছে, মানে বিয়োগের ক্ষেত্রে একই রকমভাবে তুমি লক্ষ্য করে দেখো, যদি এখানে যদি আমরা বিয়োগ করতাম উভয় পক্ষে তাহলে এ মাইনাস সি হতো, এখানে আমরা বিয়োগ করলে বি মাইনাস ডি হতো, সেটিও কিন্তু ইকুয়ালি হতো। আবার একই রকমভাবে যদি আমরা এখানেও মাইনাস করতাম, এখানে আমরা কি পেতাম -3, এখানেও পেতাম কি -3। অর্থাৎ অ্যাড বলো আর সাবট্রাক্ট বলো, যদি সেমের সঙ্গে যদি সমানের সঙ্গে সমান যদি করা হয়, তাহলে যে মান পাবো সেটিও সমানই হবে। আমরা এই অ্যাক্সিওমে বললাম। আমরা দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এই অ্যাক্সিওমগুলো পড়তে আমরা জিনিস লক্ষ্য করেছি যে আমরা বিভিন্ন অ্যালজেব্রিক বা বিভিন্ন ক্যালকুলেশন করার সময় বা বিভিন্ন বীজগণিতিক ক্যালকুলেশন করার সময় এই সব জিনিসগুলো কিন্তু আমরা ইউজ করি না? আমরা করি সমীকরণের সমাধান করার সময়, আমরা উভয় পক্ষে যোগ বিয়োগ করার সময়, বাম পক্ষ ডান পক্ষ যোগ বিয়োগ করার সময়, এইসব জিনিসগুলো আমাদেরকে টিচার বলে দেয় যে দেখো এটা ইকুয়াল, এটি এরকম করলে এরকম হতে হবে, বাম দিকে যোগ করলে সমান দিয়ে যোগ করলে ডান দিকেও আমাকে সেই সমান দিতে হবে, মানে প্লাস যদি বাম দিকে +2 করো ডান দিকেও +2 করতে হবে, এরকম করে আমাকে শেখায়। কারণ কি আমাকে বলে দেখো, আমরা কোনো কিছু একটি ইকুয়েশন x + 2 = 5 ধরো আছে, আমাকে বললো যে উভয় পক্ষে আমি 2 মাইনাস করলাম, তাহলে আমি কি বলে যে উভয় পক্ষে করো, আমি 2টা এদিকে না নিয়ে গিয়ে আমি উভয় পক্ষে 2 মাইনাস করতে বলে। তার কারণ কি, এটি আর এটি যদি ইকুয়াল হয়, তার থেকে যদি সেম জিনিস আমি মাইনাস করি তাহলে হোল যেটা পেয়েছি সেটিও কিন্তু সেম। তাহলে ইকুয়েশনের ক্ষেত্রে মানে অ্যালজেব্রিকে আমরা যে এই কনসেপ্টটি ইউজ করছি কার উপর বেস করে, অ্যাক্সিওমসের উপর বেস করে। আমাকে এই লাইনটি করার সময় কেউ বলছে না, কোনো টিচার এসে বলবে না যে তুমি এটা প্রুফ করে দেখাও, তুমি এটা কেন করলে, 2 দিকে -2 দিয়ে বিয়োগ করলে যে এই দুটি সমান হবে, তার প্রুফ কি? প্রুফ কেউ চাইবে না, কারণ অলরেডি এটি অ্যাক্সিওমস যেটির প্রুফ অলরেডি সবাই মেনে নিয়েছে এটি সত্য, ঠিক আছে?
এবার ফোর্থ কি বলছে, একই রকমভাবে যদি আমরা এর পরের অ্যাক্সিওমটি দেখি, থিংস হুইচ কোইনসাইড উইথ ওয়ান অ্যানাদার আর ইকুয়াল টু ওয়ান আনাদার, যদি কোনো কিছুর সঙ্গে কোনো কিছু কোইনসাইড করে যায়, ধরো দুইটি পাতা একে অপরের সঙ্গে কোইনসাইড করে গেল, মানে এরকম করে একদম পুরোপুরি একে অপরের সঙ্গে করে যায়, একটি স্ট্রেট লাইন, এটি স্ট্রেট লাইন, তার উপর আরেকটি স্ট্রেট লাইন একটি পুরোপুরি একই তার উপরে চাপা পড়ে গেল, মানে সেম টু সেম হয়ে গেল, তাহলে আমরা বলেই থাকি যে এই দুটি কিন্তু একদম সেম। তো সেটি আমাদের ফোর্থ অ্যাক্সিওমস বললো যে থিংস হুইচ কোইনসাইড উইথ ওয়ান অ্যানাদার আর ইকুয়াল টু ওয়ান অ্যানাদার। অথবা এরকম বলতে পারি যে কোনো একটি পয়েন্ট আমাকে বলতে একটি পয়েন্ট, আবার আরেকটি পয়েন্ট এরকম আছে, আমাকে বললো যে এই পয়েন্টটি যখন একসঙ্গে হয়ে যাবে, ধরো আমি প্রমাণ করে ফেললাম যে এই দুটি পয়েন্ট একই, মানে একটি আমাকে কোনো গাণিতিক তথ্য দিয়ে দিল, তারপরে লক্ষ্য করে দেখলাম দুটি পয়েন্টের কিন্তু স্থানাঙ্ক বা পয়েন্টের অবস্থান কিন্তু সেম, তাহলে আমরা বলি যে দুটি পয়েন্ট কিন্তু কোইনসাইড করে গেছে। সেম কোইনসাইড করে দেওয়ার অর্থ হলো সেটি সমান হয়ে যাওয়া, ঠিক আছে। তো ইউক্লিডের ফিফথ অ্যাক্সিওম কি বলছে, ইউক্লিডের ফিফথ অ্যাক্সিওম বলছে যে দ্য হোল ইজ গ্রেটার দ্যান এ পার্ট, দ্য হোল ইজ গ্রেটার দ্যান এ পার্ট, মানে কি বলছে, ধরো দ্যান এ পার্ট মানে কি, ধরো তোমার কাছে একটি পুরো আপেল আছে, তুমি তার একটি অংশ কেটে নিলে, পার্ট করে নিলে, পার্ট, তো এই যে পার্ট অংশটি এটি সব সময় কিন্তু এই পুরো অংশটির থেকে ছোটই হবে, এখানে কোনো ডাউট আছে তোমার? এই পুরো অংশ থেকে এই পার্ট যে ছোট, বা এই পার্টের থেকে পুরো অংশটি যে বড়, এই বিষয়ে তোমার কোনো ডাউট আছে? নিশ্চয় নেই। এটি বলছে অ্যাক্সিওমস, এটি বলছে ইউক্লিডের ফিফথ অ্যাক্সিওম, যে সব সময় যে বড় বা হোল যে পুরো মধ্যে থেকে যদি তুমি কিছু কেটে বাদ দিয়ে দাও, তাহলে সেই কাটা অংশটি সব সময় ছোট হবে পুরোটির থেকে, বা পুরো অংশটি ছোট অংশটির থেকে সব সময়, বা কাটা অংশটি থেকে সব সময় বড় হবে। এটি বলছে ইউক্লিডের ফিফথ অ্যাক্সিওমস। এবার 6 নম্বর অ্যাক্সিওম কি বলছে সেটি বোঝার চেষ্টা করি। 6 নম্বর অ্যাক্সিওম বলছে থিংস হুইচ আর ডবল অফ সেম থিং আর ইকুয়াল টু ওয়ান আনাদার। ডবল মানে কোনো সংখ্যাকে তুমি যদি সেম সংখ্যাকে যদি ডবল করো, তাহলে যেটি পাবো আমরা, যে ফাইনাল রেজাল্ট পাবো সেটি সেম হবে। বলছে কোনো দুটি সংখ্যা সেম সংখ্যাকে যদি ডবল করো, তার যে রেজাল্ট পাবো সেটিও ইকুয়াল হবে। ভালো করে বোঝার চেষ্টা করো, কোনো কিছু কনফিউশন নেই। 5 = 5 দুটি সেম সংখ্যা বা দুটি সেম জিনিস, আমি সংখ্যা দিয়ে বোঝাচ্ছি এই কারণে, কারণ সংখ্যা দিয়ে তোমাদের বুঝতে অনেকটাই ইজি হবে। যদি এ বি একটি বলে দিই, এ বি বা বিসি সমান এবং এ বি স্কোয়ার, আমরা যদি উভয় পক্ষে আমরা কি করেছি, আমরা যদি যখন দেখেছি যে সমীকরণ আমরা যখন করি উভয় পক্ষে বর্গ করে পাই, লিখে দিলাম, দুই দিকে বর্গ করে দিলাম, দুই দিকে বর্গ করে পরে এটা যে নট ইকুয়াল টু তো হতে পারতো, এটি যে ইকুয়াল টুই হবে কি গ্যারেন্টি আছে? উভয় পক্ষে বর্গ করে দিলাম বলে আমি পাশে একটি নোট লিখে দিলাম আর মাঝখানে ইকুয়াল টুই রেখে দিলাম, তো এদের যে বর্গ করে সেম হবে আমাকে কে বলে দিয়েছে? কিসের প্রমাণ আছে? কি কারণে আমি এটা ইউজ করলাম? এটা ইউজ করলাম এই কারণে ইউক্লিড অ্যাক্সিওমসই বলছে যদি সেম জিনিসের তুমি স্কোয়ার করো, তার রেজাল্ট যেটি বেরাবে সেটিও সেমই হবে। অর্থাৎ 5 = 5, কোনো ডাউট নেই, দুটি সেম জিনিস, তাদের যদি উভয় পক্ষে স্কোয়ার করো যে অ্যান্সার পাবে 25 = 25, সে দুটিও কিন্তু সেমই হবে, কোনো রকম নট ইকুয়াল টু হওয়ার কোনো রূপ চান্স নেই। একই রকমভাবে যদি ভাগের ক্ষেত্রে বলতো, আমরা যদি বলতো যে এ বি = BC উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে পাই, তাহলে আমরা পরের লাইনে লিখতাম AB/2/BC/2, পাশে লিখে দিতাম উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে পাই, মাঝে সমান চিহ্ন অ্যাজ ইট ইজ বসিয়ে রেখে দিতাম। আমরা নট ইকুয়াল টু করতাম না, আমরা প্রমাণ করতাম না যে এটি ডিভাইডেড/2 করলে যে এটি যে সত্যই সেম মান দেবে তার প্রুফ করার প্রয়োজন নেই, কারণ কি আমাকে উত্তর বলে দিয়েছে অ্যাক্সিওমস যে এটি তুমি করতেই পারো। অর্থাৎ আমি যদি 10 = 10 লিখি এবং উভয় পক্ষে যদি 2 দ্বারা ভাগ করি উভয় পক্ষে, তাহলে যে অ্যান্সার পাবো 5 = 5, সেটি যে সেম হবে সেটি আমরা 7th অ্যাক্সিওমস থেকে আমরা ইজিলি বলতে পারি। তো আমরা এখনো পর্যন্ত প্রথমে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হলো জিওমেট্রির ইতিহাস, তার সাথে সাথে আমাদের অ্যাক্সিওম, পস্টুলেট, থিওরেম এবং কোরোলারি সম্পর্কে কনসেপ্ট, এবং ইউক্লিডসের 7টি অ্যাক্সিওমস
কি বলছে এবং সেটি বোঝার ধারণা ক্লিয়ার করলাম। এবার ইউক্লিডের 5টি পস্টুলেটস আছে, সেইগুলিও আমরা বোঝার চেষ্টা করব বা ফিল করার চেষ্টা করব। আমরা ইউক্লিডের ফার্স্ট পস্টুলেট কি বলছে সেটা বোঝার চেষ্টা করি। এ স্ট্রেট লাইন মে বি ড্রন ফ্রম এনি ওয়ান পয়েন্ট টু এনি আদার পয়েন্ট। সর্বপ্রথমে পস্টুলেটের ডেফিনেশন কি বলেছিল, যে জিওমেট্রিক বিবৃতি, মানে কোনো ম্যাথমেটিক্যাল বিবৃতি যদি জিওমেট্রিতে ইউজ হয় এবং সেটি আমি ধরে নিই সত্য, তাহলে তাকে আমরা পস্টুলেট বলে থাকি। ঠিক আছে, আমরা প্রত্যেকে প্রমাণ করে ফেলেছি সেগুলি সত্য, আমরা উইদাউট প্রমাণ আমরা এটি মেনে নিয়েছি এটি সত্য। দেখো সেটি বোঝা যায় প্রথম পস্টুলেট থেকে, সেটি বুঝতে পারি আমরা প্রথম পস্টুলেট থেকে। কীরকমভাবে, স্ট্রেট লাইন, এখানে দেখো অ্যাক্সিওম যখন পড়ছিলাম আমরা নাম্বার নিয়েও বিবেচনা করছিলাম, আমরা সমীকরণ দিয়েও কাজ করছিলাম, আমরা এটি জিওমেট্রি বা অ্যালজেব্রিক যে কোনো অপারেশনে ইউজ করতে পারছিলাম। কিন্তু দেখো যখনই পস্টুলেটের ব্যাপার এলো তখন স্ট্রেট লাইনের কথা চলে এলো, তখন আমরা জিওমেট্রিক শেপের ব্যাপারে চলে আসলো। তার মানে এই আমাদের ডেফিনেশনটা কিন্তু আমরা আস্তে আস্তে ক্লিয়ার করতে পারছি, ডেফিনেশনটা অ্যাকচুয়ালি কী বলতে চাইছে তার আমরা তার ডিপে ঢোকার চেষ্টা করছি বা বুঝতে পেরেছি। এবার আমরা আসছি, দেখো স্ট্রেট লাইনের যে ফার্স্ট ইউক্লিড পস্টুলেট বলছে এ লাইন মে বি ড্রন ফ্রম এনি ওয়ান পয়েন্ট। ধরো এটা একটি পয়েন্ট, ঠিক আছে, এটি একটি পয়েন্ট, এটি একটি পয়েন্ট, এটা আরেকটি পয়েন্ট, এটা আরেকটি পয়েন্ট, এটা আরেকটি পয়েন্ট। এবার বলছে যে কোনো একটি স্ট্রেট লাইন, দেখো তুমি এই দুটি পয়েন্ট নিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তুমি একটি স্ট্রেট লাইন ড্র করতেই পারো। আবার তুমি এই দুটি পয়েন্ট নিয়ে একটি স্ট্রেট লাইন ড্র করতেই পারো। আবার তুমি এই দুটি পয়েন্ট নিয়ে একটি স্ট্রেট লাইন ড্র করতে পারো, আবার এই দুটি পয়েন্ট নিয়ে একটি স্ট্রেট লাইন ড্র করতে পারো, বা এই দুটি পয়েন্ট মানে এই দুটি পয়েন্ট নিয়ে একটি স্ট্রেট লাইন ড্র করতে পারো, বা এই দুটি পয়েন্ট নিয়ে একটি স্ট্রেট লাইন ড্র করতে পারো, বা তুমি আরও কিছু, এই দেখো এই পয়েন্টটি এবং এই পয়েন্টটি নিয়েও একটি স্ট্রেট লাইন ড্র করতে পারো। অর্থাৎ কি বলছে যে তুমি যে কোনো এনি ওয়ান পয়েন্ট টু এনি আদার পয়েন্ট, মানে তুমি বোর্ডে মানে প্লেনে, বোর্ড মানে এখানে কি, বোর্ড এখানে হচ্ছে 2D প্লেন, যে প্লেনের মধ্যে যে কোনো দুটি পয়েন্ট তুমি চুজ করো এবং সেই দুটি পয়েন্ট, আমি এই পয়েন্টে চুজ করলাম, সেই দুটি পয়েন্টকে নিয়ে তুমি একটি স্ট্রেট লাইন ড্র করতে পারো। এটি গেল প্রথম পস্টুলেট, তুমি যে কোনো দুটি পয়েন্ট নিয়ে একটি স্ট্রেট লাইন ড্র করতে পারো। ঠিক আছে, সেকেন্ড পস্টুলেট কি বলছে, এ টার্মিনেটেড লাইন ক্যান বি প্রডিউসড ইনডিফিনিটলি। ঠিক আছে, এ টার্মিনেটেড লাইন ক্যান বি প্রডিউস ইনডিফিনিটলি, মানে টার্মিনেটেড লাইন এখানে কি বল, সেকেন্ড পস্টুলেট কি বলছে যে এ টার্মিনেটেড লাইন ক্যান বি প্রডিউস ইনডিফিনিটলি। অর্থাৎ ধরো টার্মিনেটেড লাইন মানে কি, মানে রেখাংশ বা লাইন সেগমেন্টকে বোঝাচ্ছে। লাইন সেগমেন্ট মানে যদি আমাকে বলে দেয় যে 5 সেমি একটি লাইনকে ড্র করো, মানে রেখাংশ তৈরি করো, মানে এখান থেকে এই পয়েন্ট, অ্যাকচুয়ালি সরলরেখা তো অসংখ্য দূর পর্যন্ত যাওয়া একটা লাইন, কিন্তু যদি তার মধ্যে বলে দেয় এই থেকে এইটুকু, মানে এইটুকু অংশ, মানে 5 সেমি একটি লাইন ড্র করো, মানে এই যে টার্মিনেটেড মানে এইটুকু অংশের মধ্যে সীমাবদ্ধ এই লাইনটি বা লাইন সেগমেন্টটি, একে আমরা টার্মিনেটেড লাইন বলে থাকি, মানে এই পয়েন্টটি। এবার এই দুটি পয়েন্ট হচ্ছে লাইন, একটা টার্মিনেটেড লাইন, মানে এইটুকু অংশের কথা বলছি, আমরা এইটুকু ভুলে গেলাম এবং এইটুকু ভুলে গেলাম, আমরা এই 5 সেমির একটা টার্মিনেটেড লাইনকে আমি ড্র করেছি। বলছে এই পয়েন্টগুলিকে আমরা যদি দুই তরফ থেকে যত দূর ইচ্ছা আমরা বাড়াতে পারি, যত দূর ইচ্ছা আমার কলকাতা, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, যেখানে ইচ্ছা চলে যাক, আমরা যত দূর ইচ্ছা এই স্ট্রেট লাইনগুলি বাড়াতে পারি। এটি পস্টুলেট বলছে, এটি সত্য, এতে কোনো ডাউট নেই। আমি বলতে পারি না যে না আমি বাড়াবো না, এখানে আমি এরপরে আর বাড়াতেই পারি না, এরকম বলতেই পারি না, কারণ তুমি বাড়াতে পারো। হ্যাঁ, আরও দূর চলে যেতে পারে, হয়তো তোমার বোর্ডে জায়গা নেই, তোমার আরও ওইদিকে তোমার অন্য বোর্ডে, হয়তো আমার বোর্ডে জায়গা নেই, তার অর্থ এই নয় যে অন্য কারো বোর্ডে জায়গা নেই, সে আরও বেশি নিয়ে যেতেই পারে, তাই না? তো এটি হচ্ছে ইউক্লিডের সেকেন্ড পস্টুলেট, যে একটি টার্মিনেটেড লাইন ক্যান বি প্রডিউস ইনডিফিনিটলি, অনেক দূর পর্যন্ত আমরা অসীম দূর পর্যন্ত আমরা কিন্তু এই লাইনকে আমরা বাড়িয়ে যেতে পারি। এটি হচ্ছে সেকেন্ড পস্টুলেট। ঠিক আছে, থার্ড পস্টুলেট কি বলছে, এ সার্কেল ক্যান বি ড্রন উইথ এনি সেন্টার অ্যান্ড এনি রেডিয়াস। ভালো করে বোঝার চেষ্টা করি, খুবই সিম্পল, শুধু একটু মাথায় ঢুকিয়ে নেবো। আমরা কিন্তু এই জিনিসগুলো আমরা অনেকেই এই পস্টুলেট, অ্যাক্সিওমস এগুলো মুখস্থ করার চেষ্টা করি। মুখস্থর কি খুব দরকার আছে? একটি পয়েন্ট,
এই একটি পয়েন্ট, এই একটি পয়েন্ট, এই একটি পয়েন্ট, এই যে কোনো জায়গা থেকে তোমার যদি বলে বৃত্ত অঙ্কন করো, তুমি যে কোনো পয়েন্টকে, তুমি বললাম যে এই বোর্ডে তুমি যে কোনো জায়গায় বৃত্ত অঙ্কন করো, তুমি কি করলে আসলে তুমি এখানে মনে হলো আমি এই জায়গাটায় বৃত্ত অঙ্কন করবো, এখানে বৃত্ত করলে তোমাকে যদি ব্যাসার্ধ বলে না দিয়ে থাকি, তুমি যে কোনো চাঁদে যে কোনো একটি পয়েন্টকে নিলে, একটি এই পয়েন্টে একটি নিয়ে একটি বৃত্ত বানিয়ে দিলে, ঠিক আছে, এই রেডিয়াসের উপর বেস করে ধরে নিলাম 2 একক একটি রেডিয়াসের একটি তুমি বৃত্ত বানিয়ে দিলে। তোমার একটা বন্ধুকে ডাকলাম, সেগুলো আরেকটি বৃত্ত বানাও তো, সে তার ইচ্ছে মতো এলো, বোর্ডের এই পয়েন্টকে চুজ করলো, সে এই পয়েন্টে চুজ করে 3 সেমির একটি 3 একক বিশিষ্ট একটি ব্যাসার্ধকে চুজ করে চাঁদাতে মাপ নিল, সে আরেকটি বৃত্ত বানিয়ে দিল। সে আরেকটি বন্ধুকে ডাকলাম, সে আরেকটি ছোট্ট বৃত্ত বানালো, এই পয়েন্টে এসে আরেকটি বৃত্ত বানিয়ে দিল। কেউ এইখানে একটি পয়েন্টকে মানে কেন্দ্র ধরে সে এখানে এইটুকু বৃত্ত বানালো। কেউ আরও বড় ইচ্ছে হলো, তার মনে হলো আমি এইখানে একটি মিডিল একটি কেন্দ্র ধরবো এবং আমি তার ব্যাসার্ধ আরও বড় এবং এত বড় একটি বৃত্ত অঙ্কন করবো, সে করতেই পারে। তো কি বলছে যে কি বলছে যে আমাকে যে পস্টুলেট বলছে এ সার্কেল ক্যান বি ড্রন উইথ এনি সেন্টার অ্যান্ড এনি রেডিয়াস। যে কোনো সার্কেল তুমি ড্র করতে পারো, যে কোনো পয়েন্ট থেকে রেডিয়াস তুমি যে কোনো সেন্টারকে তুমি কনসিডার করে এবং যে কোনো রেডিয়াস তুমি ভেবে যে কোনো পয়েন্টকে কনসিডার করে তুমি বৃত্ত অঙ্কন করতে পারো। এটি গেল আমাদের থার্ড পস্টুলেট। ফোর্থ পস্টুলেট কি বলছে যে অল রাইট অ্যাঙ্গেল আর ইকুয়াল টু ওয়ান অ্যানাদার। হাতের লেখা বাজে, একটু ম্যানেজ করে নেবে। অল রাইট অ্যাঙ্গেল আর ইকুয়াল টু ওয়ান অ্যানাদার। এবার ভেবে দেখো রাইট অ্যাঙ্গেল মানে কি? 90 ডিগ্রি বা π/2 যাই বলো না কেন, রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে 90 ডিগ্রি। এবার 90 ডিগ্রি, এটি একটি 90 ডিগ্রি। এবার এখানে আমি আরেকটি 90 ডিগ্রি টানলাম, তার মুখ এদিকে, এটি 90 ডিগ্রি। আমি উল্টো দিকে আরেকটি টানলাম, এটিও 90 ডিগ্রি। তো এটিও 90 ডিগ্রি, এটিও 90 ডিগ্রি, এটি 90 ডিগ্রি। আমরা যে কোনো, আমরা এখানে এর নাম যদি এ বি সি, এখানে যে ডি ই এফ, এখানে জি এইচ আই, যাই নাম দিই না কেন, এই যে কোণটি উৎপন্ন হলো, এই যে কোণ উৎপন্ন হলো, এই যে কোণ উৎপন্ন হলো, সেটি 90 ডিগ্রি বা রাইট অ্যাঙ্গেল। তো এর মাপ আমার যে কোনো শেপে হোক না কেন, যে কোনো জায়গায় হোক না কেন, এই অংশটি হলাম কলকাতায় আছে, এই অংশটি হায়দ্রাবাদে আছে, এই অংশটি আছে আমেরিকায়, কিন্তু যেখানেই থাক না কেন এদের যে 90 ডিগ্রি যে ভ্যালু সেটি কিন্তু ইকুয়াল। আমি বলতে পারি এই 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু এই 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু এই 90 ডিগ্রি। অর্থাৎ আমার কি বললো, অল রাইট অ্যাঙ্গেল আর ইকুয়াল টু ওয়ান অ্যানাদার। অল রাইট অ্যাঙ্গেল, এটিও একটি, এটি একটি, এটি অল রাইট অ্যাঙ্গেল, প্রত্যেকটি রাইট অ্যাঙ্গেল তারা প্রত্যেকে একে অপরের সঙ্গে সমান। ইউক্লিডের ফিফথ পস্টুলেটের স্টেটমেন্টটি অনেকটি বড়, দেখে ঘাবড়ালেও বিষয়টি কিন্তু জলের মতন একদম ইজি এবং জলের মতন কিন্তু সুন্দর। বিষয়টি যদি একটু বোঝার চেষ্টা করো, এই অ্যাক্সিওমকে বা এই পস্টুলেটকে প্লে ফেয়ার অ্যাক্সিওমসও বলা থাকে। এই অ্যাক্সিওমের বেস করে বিভিন্ন রকমের নতুন নতুন স্টেটমেন্টও পাওয়া যায়। দেখো বলছে ইফ এ স্ট্রেট লাইন ফলিং অন টু স্ট্রেট লাইন, ধরো একটি স্ট্রেট লাইন, এটি একটি স্ট্রেট লাইন ফলিং টু স্ট্রেট লাইন, ঠিক আছে, এরকম দুটি স্ট্রেট লাইন ফলিং করেছে, ঠিক আছে, এই দুটি একটি স্ট্রেট লাইন এবং আরেকটি স্ট্রেট লাইন এটি ফল করেছে এই দুটি স্ট্রেট লাইনের ওপর, ঠিক আছে। এবার কি বলছে, লাইন্স মেক্স ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। এবার ইন্টেরিয়ার অ্যাঙ্গেল যদি এরকম করে যদি ফল করে এই দুটি স্ট্রেট লাইনে, এই স্ট্রেট লাইনটি, তাহলে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল জেনারেট হচ্ছে কোথায় কোথায়, এই দুটি অ্যাঙ্গেল এবং এই দুটি অ্যাঙ্গেল, এর প্রত্যেকটি ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, ঠিক আছে। এবার কি বলছে যে যদি এরকম হয় এবং তারপরে কি বলছে দেখো, ইন্টেরিয়ার অ্যাঙ্গেল অন দ্য সেম সাইডে, মানে এই অ্যাঙ্গেলটিকে যদি আমি কোণ এ এবং এই বি দিই, এটিকে যদি সি দিই, কোণ সি এবং কোণ ডি, এটি চারটে নাম দিলাম আমি, সেম সাইডে টেকেন টুগেদার লেস দ্যান টু অ্যাঙ্গেল। এবার আমরা যদি লক্ষ্য করি যে এই দুটি আমরা সেম সাইডের, অর্থাৎ কোণ সি প্লাস কোণ ডি, এটি এবং কোণ এ প্লাস কোণ বি, এই দুটির মধ্যে এই যে যোগফল যদি 180 ডিগ্রির কম হয়, 180 ডিগ্রি টু রাইট অ্যাঙ্গেল মানে 180 ডিগ্রি, মানে 90 প্লাস 90 180 ডিগ্রি থেকে কম হয়, তাহলে আমরা দেখছি এই চিত্র থেকে বুঝতে পারা যাচ্ছে যে এই দুটির যোগফল কিন্তু 180 ডিগ্রি কম, মানে এটি লেস দ্যান 180 ডিগ্রি, এ প্লাস বি 180 ডিগ্রি কম, মানে এই অংশটি 180 ডিগ্রি কম। তাহলে কি বলছে, তাহলে আমরা যদি এই স্ট্রেট লাইনটি যদি বাড়াতে পারি একদম শেষ পর্যন্ত ইনডিফাইনাইটলি যদি আমরা প্রডিউসড করি, তাহলে দেখব যেদিকে 180 ডিগ্রির কম ইন্টেরিয়র অ্যাঙ্গেল জেনারেট করছে সেদিকে একটি জায়গায় এই দুটি স্ট্রেট লাইন মিট করবে। এমন কি কঠিন স্টেটমেন্ট, খুব ইজি স্টেটমেন্ট।
আমরা চিত্র লক্ষ্য করে এটি যদি আমরা বাড়াই তাহলে কন্টিনিউ বাড়তে বাড়তে চলে যাবে এদিকে এবং এটি বাড়তে বাড়তে চলে যাবে এদিকে, কখনোই মিট করবে না। এই দুটি অ্যাঙ্গেল যেহেতু এদের ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের যোগফল 180 ডিগ্রির বেশি, তাই এরা কন্টিনিউ দূরে আস্তে আস্তে দূরে বাড়তে শুরু করবে। এই স্ট্রেট লাইনে যখন আমরা প্রডিউস করবো এদিকে, এই দুটি আস্তে আস্তে নিজের থেকে দূরত্ব বজায় করছে এবং আস্তে আস্তে দূরে আরও দূরে বেরিয়ে চলে যাচ্ছে এরকম করে। কিন্তু এদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিছু দূর যাওয়ার পরে কিন্তু মিট করলো। তা আমাকে এই এক পস্টুলেটটা এটাই বলছে যে যদি দুটি স্ট্রেট লাইনের ওপর একটি স্ট্রেট লাইন আমাকে এরকম করে ফল করে এবং তাদের যে ইন্টেরিয়র অ্যাঙ্গেল জেনারেট হবে, ইন্টেরিয়র অ্যাঙ্গেল এখানে 4টি জেনারেট হচ্ছে, এই দুটি, একটি, দুটি, তিনটি, 4টি বলছে যে কোনো দুটি সাইডের, যে কোনো সাইডের মানে একই সাইডের বলতে এদিককার একই সাইডের বলতে এবি, এদিককার একই সাইডে বলতে সিডি, তাদের যোগফল একই সাইডে যদি যোগফল 180 ডিগ্রি কম যেদিকে হবে, তাহলে 180 ডিগ্রি কম এদিকে হচ্ছে, তাহলে সেই দুটি স্ট্রেট লাইন যদি যেদিকে বাড়বে সেদিকে বলছে স্ট্রেট লাইন দুটি কিন্তু মিট করবে কোনো একটি জায়গাতে গিয়ে। যদি ইনফার বাড়িয়ে দিই তাহলে কোনো একটি জায়গায় মিট করবে। একই রকমভাবে যদি এটি 180 ডিগ্রি কম না হতো, যদি ধরো দুটি স্ট্রেট লাইন এরকম যাচ্ছে, তারটা আরেকটি স্ট্রেট লাইন এরকম করে ফল করছে, যদি এই দুটি, এই যে অ্যাঙ্গেলটি ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলি জেনারেট হলো কোনো পাশে ধরো 180 ডিগ্রির সমান হয়ে গেল, ধরো দুই দিকই 180 ডিগ্রি, কারণ আমার কাছে দুটি অপশন হতে পারে। এক, দেখো লক্ষ্য করে দেখো, এই দুটি যোগফল এটি পুরোটাই 180 ডিগ্রি, তাহলে এটি এবং এটির যোগফল যদি 180 ডিগ্রির বেশি হয়ে যায় তাহলে এরকমভাবে বেরিয়ে যাবে। কিন্তু 180 ডিগ্রি ইকুয়াল হয়ে যায়, ধরো এটি এবং এটি 180 ডিগ্রির ইকুয়াল, তাহলে বলতে পারবো আমরা এই দুটি সমান্তরালভাবে চলতে থাকবে। মানে এই দুটি যদি 180 ডিগ্রির ইকুয়াল হয়ে যায় তাহলে এটি একে অপরের সঙ্গে লম্বভাবে অবস্থান করছে, মানে এই স্ট্রেট লাইনটি একে অপরের সঙ্গে লম্বভাবে অবস্থান করছে বা নাও করতে পারে, কিন্তু এই দুটি কিন্তু একইভাবে সমান্তরালভাবে চলে যাবে, একইভাবে সমান্তরালভাবে এই দুটি ভাবে চলে যাবে, আর কোনো দিনই এটি মিট করতে পারবে না। মিট করার একটি মাত্র পদ্ধতি, যদি একই সাইডে দুইটি কোণের যোগফল যদি 180 ডিগ্রির কম হয়, তবেই এই দুটি স্ট্রেট লাইন যদি ইনডিফারেন্টলি তুমি বাড়াও তাহলে কোনো একটি জায়গায় মিট করবে। এবার এই যে পস্টুলেটগুলি আমাকে দিয়ে দেওয়া হলো, এই পস্টুলেটের উপর বেস করে আমরা যখন নেক্সট থিওরেম যখন প্রমাণ করি, আমরা এই সব পস্টুলেটগুলি আমরা ইউজ করি এবং এই পস্টুলেটের উপর বেস করে আমরা থিওরেমগুলি প্রুভ করি। তো আজকের ভিডিওতে বোঝানোর এটাই উদ্দেশ্য ছিল, আমাদের থিওরেম, পস্টুলেট, করোলারি বা এই অ্যাক্সিওমস, এগুলো যে আমরা পড়ি সেগুলো কেন পড়ি, আমাদের এই গণিতে কোথায় কোথায় ইউজ হয়। আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ইউজ করে দিয়ে থাকি, আমরা অ্যালজেব্রাতে বিভিন্ন জায়গায় উভয় পক্ষে বর্গ করে পাই, তো বর্গ করলাম কেন, তাতে যে ইকুয়ালিটি মেনটেন হচ্ছে সেটি কী করে পেলাম, আমাকে গণিতজ্ঞরা এটি সবাই মেনে নিয়েছে, এটি সত্য, এই বিবৃতিটি সত্য, সেটা আমরা অ্যাক্সিওমসের থ্রুতে বুঝতে পারলাম। তো আমরা সেটাই উদ্দেশ্য ছিল, কনসেপ্ট ক্লিয়ার করার। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে কমেন্টস করো, যদি কোথাও ত্রুটি থাকে বুঝিয়ে থাকি বা কোনো জায়গায় ত্রুটি থেকে থাকে কমেন্ট বক্সে লেখো, অবশ্যই চেষ্টা করবো সেটা শুধরে নেওয়ার। তোমাদের জন্য ভিডিও বানানো, তোমাদের জন্য সব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।